পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর রহস্য এখনও উত্তরহীন প্রশ্নে। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মহাকাব্যিক নেতা, যিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। কিন্তু তার মৃত্যুর রহস্য আজও উত্তরহীন। আসুন আমরা এই রহস্যের দিকে একটি সফর করি। আজ পরিবর্তন নিউজ চ্যানেল এই তথ্য রহস্য নিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর রহস্য এখনও উত্তরহীন প্রশ্নে পূর্ণ, যা তার কিংবদন্তিকে জীবন্ত রাখে। তাইওয়ানে নেতাজির মৃত্যুর ঘটনা এখনও অমীমাংসিত এবং বিতর্কিত। সরকারি খবরে বলা হয়েছে যে তিনি 1945 সালের 18 আগস্ট তাইহোকুতে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। কিন্তু বেশিরভাগ ভারতীয়ের বিশ্বাস, তিনি সেই দুর্ঘটনায় মারা যাননি। কেউ কেউ বলেন যে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং নেতাজি, গুমনামি বাবা হিসেবে ছদ্মবেশে বেঁচে আছেন। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে নেতাজির বিমান দুর্ঘটনার মৃত্যু তথ্য রহস্য প্রকাশিত হয়েছে। তাইওয়ান 1956 সালে তদন্ত করে জানায়, বিমান দুর্ঘটনার কোন গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ নেই। লন্ডন থেকে উদ্ধার এই রিপোর্ট বিনামূল্যে উপস্থিত সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের সন্ন্যাসী ভগবানজি নেতাজি সুভাষচন্দ্র ছিলেন। এই বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যদের বক্তব্য। প্রধান বক্তা শ্রীমতী জয়ন্তী রকিয়ত বসু, শ্রীমতী তপতী ঘাসে বসু, শ্রী আর্য বসু, নেতাজি সুভাষচন্দ্রর মহানিষ্ক্রমণে অন্যতম প্রধান সহযোদ্ধা, নেতাজির ভ্রাতুষ্পুত্র শ্রী অশোকনাথ বসুর সন্তানগণ। শ্রী বিপ্লব রায়, লেখক আয়োজক। সৌম্যব্রত দাশগুপ্ত, সৈকত নিয়োগী, ইতিহাসধর্মী লেখক। গোপন নথিগুলি জল্পনা কল্পনাকে আরও বাড়িয়ে তোলে। তাইওয়ানের নিজস্ব রেকর্ডেও সেদিনের বিমান দুর্ঘটনার উল্লেখ নেই। সুতরাং, তাইওয়ান রহস্য মূলত সরকারি প্রতিবেদন, অনুপস্থিত প্রমাণ এবং ষড়যন্ত্র তত্ত্বের মিশ্রণ। নেতাজির নিখোঁজ হওয়া দেশের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। নতুন প্রজন্মের কাছে আজও তিনি একজন কিংবদন্তি। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ফো 371-এর 1,21,012 নথি এবং জাপান সরকারের 1956 সালের রিপোর্ট বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদিও তারা বলছে বোস গুরুতরভাবে পুড়ে গিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের রেকর্ডগুলি বলে যে 18 আগস্ট 1945 তারিখে তাইহোকুতে কোনো দুর্ঘটনা ঘটেনি। নেতাজির মৃত্যু আজও আমাদের মনে প্রশ্ন জাগায়। আচ্ছা, সরকার কন্ট্রোভার্সিয়াল ছিল, কিন্তু জানি রইলাম কন্ট্রোভার্সিয়াল ছিল এই জন্যই যে বিপ্লববাবু বললেন তৃতীয় কমিশনের দরকারই হতো না। বলছি কি আমাদের প্রেস মিট আমাদের কথা আছে, আপনারা যদি চেষ্টা করি আমরাও মানে আমাদের পরিবারে বলছিলাম যে আমাদের চেষ্টা শুরু হচ্ছে কেউ ছিলেন কেউ বিশ্বাস করতেন না অসংখ্য বিশ্বাস শোনেন। উনি যখন বলছেন আপনার বন্ধু থেকে এসছেন, কিন্তু আপনি গিয়ে দেখা তখন সেটা বিশ্বাস ছিল অনেক কথা বলা হচ্ছে ছিলেন অন্যান্য হয়তো কিছু কনফিডেন্সিয়াল বলছেন যে আমি করতে পারলাম না। যারা অফিসারের পর বলছেন আমি 100% বিশ্বাস করি, 100% মুখের থেকে আমরা মিস করেছি আলোচনা করার জন্য হয়েছে। সেখান থেকে মনে করি যে আমার পুরোনো একটা রেফারেন্স এসেছিল। ওর বাবাকে আমি চিন্তা, উনিও ছিলেন আসানসোল ডিস্ট্রিক্ট কোর্টে কর্মসূচি ছিল বলে আমার সঙ্গে বলছেন। আমাদের অনেক কর্মসূত্রে অনেক কেস ম্যানেজ করেছেন। উনি করেছিলেন ওর ছেলে তখন প্র্যাকটিস করে রাশিদ মুখার্জি এরকম মানে কিছু অফিসারের কর্মচারী নিজে বানিয়ে
যখন বলছেন যে আমি বিশ্বাস করি 100বার বিশ্বাস করলেও এই সুভাষচন্দ্র ছিলেন। সাংসদ সেটা পার্লামেন্টে বলার পরেও সরকার তার দিকে কর্ণপাত করেনি। দেবী যখন ইংল্যান্ডে গিয়েছিলেন সেই রিপোর্টটা খুঁজে পায় এবং দেখতে পারে এতদিন যেটাকে হাসির খোরাক বলে ফাইলকে তারা ডিক্লাসিফাইড করেন এবং আমি নিজে মানিকতলায় সেই ফাইলগুলো শেষে না পৌঁছলে সুভাষচন্দ্রের প্রকৃত ইতিহাস আর রাজনীতির ইতিহাস এবং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অসমাপ্ত থেকে যাবে, ক্ষয়প্রাপ্ত হয় বলে আমরা বিশ্বাস করি। তাই এই উদ্যোগ আমাদের জাতীয় আহ্বান এবং আমাদের নিজস্ব চেতনা থেকে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। সুভাষচন্দ্রের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল না হলে নেতাজি অন্তর্ধানের চল পাওয়া সম্ভব নয়। জাস্টিস মনোজ মুখার্জির সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তার জীবনের শেষ 1.5 বছর আমি তার কাছে যেতাম জিডি ব্লকে, সল্টলেকে, এবং দীর্ঘ আলোচনা হতো। সেই সময় সহায় কমিশন চলছিল, কিন্তু তিনি বলছিলেন যে এই কমিশন সঠিক পথে যদি চলতো তাহলে আমার যে কমিশন তার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন যে এখানে থেকে কিছু হবে না, সরকার যা করার সেটা সরকার করবে। এবং তার জন্য বিভিন্নভাবে তাকে বলা, যেরকম আমরা বলছি, আরো অনেকেই বলছে। তার আগেও অবশ্যই সুভাষচন্দ্রের যে কর্মকাণ্ড ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, সেই ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে নেম বাই নেম ট্র্যাক করে তাদের ফাইলগুলোকে নিয়ে আসতে হবে। এবং আমরা একটা কথা বারবার বলি যে ডিক্লাসিফাই প্রচুর আছে, কিন্তু এই ফাইলগুলো সর্বোচ্চ পুরোনো টাইপ ফরম্যাটে। এখানে কন্ট্রোল এফ মেরে সার্চ হয় না, এখানে কিওয়ার্ড ধরে সার্চ করে আপনারা কিছু পাবেন না। আপনাকে তখনই বলতে চেয়েছিলেন জাস্টিস মুখার্জি পারেননি। আমাকে উনি বিশেষভাবে যেটার উপর জোর দিতে বলেছিলেন সেটা হচ্ছে লন্ডন, এবং আমার সুযোগ আছে লন্ডন যাওয়ার। তার বহু আগে থেকেই আমি আমার কাছে নিজস্ব একটা ট্র্যাক আছে যে কোন দেশের কি কি এজেন্সি তাদের কি কি ফাইল পাওয়া যায়, সব ডিক্লাসিফাইড ফাইলের কথা বলছি। লন্ডনে এরকম বিভিন্ন আর্কাইভে যে সমস্ত ফাইল আছে, বিশেষ করে আমি কিছু ক্লু দিতে চাই, কারণ মনে করুন নেতাজি গবেষক বলে কোনো কথা হয় না। গবেষণা যদি নেতাজির উপর করতে হয় তাহলে পুরো টেনিওরটা জানতে হবে। 1921 সালে 1945 সাল অব্দি সম্ভব এবং বিয়ন্ড। অবশ্যই অন্তর্ধানে আসতে গেলে তাদের যে বিভিন্ন আর্কাইভিস্টরা আছে, যে আর্কাইভিস্টদের আমার সাথে তার যোগাযোগ আছে, এবং তাদের মাধ্যমে আমি চাইলেন যেটা ন্যাশনাল আর্কাইভ যুগে তার সেখানে যদি আপনারা যান তার ভিতরে একটা বেসিক্যালি একটা ক্লোজ আর্কাইভ ফাইলটা রাখা ছিল, এবং সেখান থেকে আমি এই ফাইলটা পেয়েছি। এবং এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব টাকা বা অর্থমূল্য ছাড়া এই ফাইলটা আমি আপনাদের সকলের হাতে দিতে চাই। এবং এটা একটা মেসেজ, যেটা আমাদের জন্য তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অন্তর্ধান কিন্তু সুভাষচন্দ্রের জীবনের একটা পার্ট। সেখানে বেঙ্গল ভলেন্টিয়ার্স, যে আমাদের বিভিন্ন দীপালি সংঘ, খুব একটা দেখি না, আমরা বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছি। তো এই জয়শ্রী পত্রিকায় যে দেশনেত্রী লীলা রায়, যেটা সুভাষচন্দ্র যার প্রথম থেকে তার সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীকালে সুভাষচন্দ্র না জানা যায় তাহলে এটা বোঝা যাবে না যে কেন জয়শ্রীর সঙ্গে যুক্ত ছিলেন বা কেন অন্যদের সঙ্গে যুক্ত ছিলেন না। আমি সেদিক থেকে বলতে চাই যে এই আপনার বাইরে প্রবাসী আছেন, বিশেষ করে আইটি সেক্টরে আছেন বা এরকম ধরনের কোনো সেক্টরে আছেন, আমি নিজে আইটি সেক্টরে আছি, তো এরকম যারা আছেন তারা এই আগে পুত্র অশোকনাথ বসুর কন্যা, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে অশোকনাথ বসুর একটি গভীর সম্পর্ক ছিল, কাকা ভাইপো ছাড়িয়েও একটি বন্ধুর সম্পর্ক ছিল। আজকে যেটা শরীরটা বলে উঠতে পারিনি, 18ই অগস্ট সুভাষচন্দ্র প্রাইভেটকে বলতে এই বিশিষ্ট পাখি বিশিষ্ট চাইনিজ ভাষাতে ছিল। তো ওরা ওটা ট্রান্সলেট করে ওরা নাকি 1956 সালে আমাদের সরকার তখন জওহরলাল নেহরু তাকে পাঠিয়েছিল। কিন্তু ওই ঘটনাটি জওহরলাল নেহরু, যেটা আপনারা আগে শুনলেন, ওটাই বলা হয়েছে সুভাষচন্দ্রের মৃত্যু ওখানেই হয়েছে। ওটাকেই ওরা প্রকাশ করার চেষ্টা করছে। তাদের অর্থনৈতিক সরবরাহ করতে পারে না, খাদ্য সরবরাহ কিছুই পাঠাতে পারে না। তো তার জন্য শেষ পর্যন্ত ওটা শুরু করেছিল ওদের অপারেশনটা বার্মার থেকে।
তো সুভাষচন্দ্র সেই সময় পথে বসে ওই নারী বাহিনী যারা ছিল সেই সব মহিলাদের সাথে ঘুরতে এসেছিলেন এবং যখন ফিরে আসেন ওই সব সহকর্মীদের বলে দিয়েছেন যে প্রত্যেকটি মেয়েকে যেন তাদের বাড়িতে সাবধানে উনি বুঝতে পেরেছেন জাপানের কাছে মানে জাপান সাহায্য করতে পারবে না মৃত্যু শক্তি জিতে গেছে এবং জাপান চলে গেছে। তো ওরা বুঝতেই পেরেছিলেন চলে যান আর্মির রাউন্ডে চলে যান। তো তখন সেটা ঠিক হয় এবং আমার এটা ঘটনাটা ঠিক আমরা অতটা জানি না অনেক সময় তিনি একটা অন্য ট্রেনে যান এবং তিনি জাপানি ঘটনা যাই হোক আসল অভিযোগটা আমরা চলে যান এবং বিয়ের কিছু লোকের কাছে খবর পাচ্ছি তাদেরকে খবর হয়তো সত্যি না করে চলে গেছে তারপরে আর তারা জানে না কারণ কোনো ফ্লাইট নেওয়াটা সবসময় অনেক ঘোরাফেরা করছে যখন তো সবে না আমার ঠাকুর বাবার ভরতপুর উনি যখন রেল থেকে 1945 রেলওয়ে থেকে খবর করছেন তো তিনি একটি নেশন বলে একটা পত্রিকা বার করেন তো সেই নেশন কাগজটা আমাদের বাড়িতে রোজ আসতো। আমি তখন খুব ছোট কিন্তু আমি মাসে 9 তারিখে ওই খবর কাগজটি আমাদের বাড়িতে আসে এবং আমার বাড়িতে সব বড়রা টেবিলে বসে সেই কাগজটা নিয়ে তাড়াতাড়ি সুভাষ এবং চায় না। তো আমার ঠাকুরদারা তো বড় মানে মেজো দাদা ছিলেন সুভাষ তাকে সম্বোধন করতে ওই পুরো লাইনে আমি জানি না একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক তার নাম ছিল মথুরা রঞ্জন ফিল্টার দাদাভাই নাকি ওই ভদ্রলোককে চায়না গান এবং তিনি নাকি চায়নায় গিয়ে বাকি শুনে দেখা করেন এবং শুনে এসে খবর দেন যে ওইখানে উনি নাকি 1 মাস ওরা শুনেছি আমরা তো কোনো কিছু বুঝতে পারলাম না কিছু আমি বলছেন আমি বিশ্বাস করি নেতাজি কোনো পরিবারের মধ্যে আবদ্ধ নয় সমস্ত বিশ্বের চিন্তা ভাবনার কান্ডারি হয়ে ওঠেন তিনি তার পরিবারকে সেই মুহূর্তে ছেড়ে বিশ্ব মানবের হিসাবে ডিসেম্বর মাসে নেতাজি কি করে আর তার ভাবটা দেশবাসীর উদ্দেশ্যে দিলে যেটা ব্রিটিশ গভর্নমেন্ট ইন্টারফেয়ার করলো যা আমি আমার বই ছাত্র আন্দোলন নাম মমতা দাস। মমতা দাসের সঙ্গে তিনি মতিলাল রায়ের শিষ্য ছিলেন। তিনি যে সংগঠনটির সঙ্গে কাজ থেকে 13 দিন নিজে হাতে রান্না করে চন্দননগরে খাইয়েছিলেন কিন্তু তিনি চন্দননগরে থাকতে পারেননি। তিনি সেই সময় সন্ন্যাসী বেঁচেছিলেন এবং তার একটা চিকিৎসা কলকাতা হয়েছিল তারপর তিনি চলে যায়। এই রিপোর্টের মধ্যে কথা আছে তাইওয়ানের যে মেয়র তিনি বলছেন ওখানকার প্রশাসন বলছেন যে তথাকথিত তারিখ যে তারিখে নেতাজিকে ঘটনার মৃত্যু বলে ধরা হচ্ছে তার আগে এবং পরে এরূপ কোন বিমান দুর্ঘটনা ঘটেনি আসা এবং নেতাজি সেই প্রয়াসের বিরুদ্ধে বসে দাঁড়ানো এবং তবেই আমরা এসব থেকে সমান সময় পরিবারে কিন্তু জানি আমরা দেখেছি দাদাকে যে অবস্থা আমরা দেখেছি বা পেয়েছি আমি যাকে দেখেছি মনে হয় আগামী মানুষের আপত্তি বা পরিবারের তাদের প্রত্যেককে বলে দেবো যে আমরা আপনাদেরকে এই রিপোর্ট